নিষ্পাপ এক শিশু যার চোখের সামনে শেষ হয়ে গেছে নিজের পৃথিবী। ভয়ানক এক কালো রাত কেড়ে নিয়েছে তার বাবা মাকে, সেই সাথে কেড়ে নিয়েছে তার কোমল শৈশব, বিনিময় দিয়েছে রক্তাক্ত এক স্মৃতি। সময়ের সাথে সে বেড়ে উঠেছে ঠিকই, কিন্তু ভুলে গেছে তার নিজের পরিচয়। সবকিছু ভুলে গেলেও বুকের ভেতর রয়ে গেছে সেই তীব্র যন্ত্রণার ভার। দিনের বেলা সে বীর যোদ্ধা, কিন্তু রাত হলেই চোখে ভেসে ওঠে অতীতের ভয়ঙ্কর সব রহস্যময় স্মৃতি। মনের ভেতর প্রশ্ন জাগে, কে আমি, কারা আমার বাবা মা, এই দুর্বিষহ স্মৃতি কিভাবে এলো আমার জীবনে। বলছিলাম পাকিস্তানি মুভি দ্য লিজেন্ড অফ মাওলা জাটের কথা। দুই ক্ষমতাধর প্রতিপক্ষের লড়াইয়ের বলি হওয়া এক শিশুর নিজের স্মৃতির সাথে লড়াই আর চরম প্রতিশোধের চিত্র তুলে ধরা হয়েছে এই মুভিটিতে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের অসাধারণ এই মুভিটির এক্সপ্লেনেশন। শেষ পর্যন্ত ভালো লাগবে কথা দিচ্ছি। সর্দার জাট এবং জিভানাট, এই দুই ক্ষমতাধর ব্যক্তির লড়াই চলছে যুগ যুগ ধরে। প্রতিশোধের নেশায় মত্ত দুজনেই, কিন্তু জিভানাটের প্রতিশোধের আগুন এতটাই তীব্র হয়ে উঠেছে যে প্রতিশোধের নেশা ধীরে ধীরে তাকে রক্তপিপাসু রাক্ষসে পরিণত করেছে। এক রাতে জিভানাট প্রতিহিংসার সমস্ত সীমা অতিক্রম করে ফেলে। গভীর রাতে সবাই যখন ঘুমের ঘোরে বিভোর, তখনই সে তার সৈন্যদের নিয়ে সর্দার জাটের হাভেলিতে আক্রমণ করে। রাতের অন্ধকারে শত্রুরা খুব নীরবে হাভেলিতে যায়, তবুও সর্দার জাট তাদের পায়ের আওয়াজ শুনতে পায় এবং ওই মুহূর্তেই নিজেকে প্রস্তুত করে লড়াইয়ের জন্য। সর্দার জাট প্রস্তুত থাকলেও তার স্ত্রী এবং সন্তান প্রচণ্ড ঘাবড়ে যায়। একে একে শত্রু সেনারা হাভেলিতে প্রবেশ করে। সর্দার জাট সাহসিকতার সাথে তাদের প্রতিহত করতে থাকে, কিন্তু শত্রুপক্ষ সংখ্যায় এতটাই বেশি ছিল যে সবাইকে একা হাতে প্রতিহত করা সর্দার জাটের পক্ষে কঠিন হয়ে যায়। এক পর্যায়ে জিভানাটের সৈন্যরা সর্দার জাট এবং তার স্ত্রীকে ঘিরে ধরে। এরপর জিভানাট অত্যন্ত নির্মমভাবে সর্দার জাট এবং তার স্ত্রীকে হত্যা করে। সর্দার জাটের ছেলে মাওলা জাট ভাগ্যক্রমে বেঁচে যায়। শত্রুর আঘাতে মাওলা জাট অজ্ঞান হয়ে যায়। এতে শত্রুপক্ষ তাকে মৃত ভেবে নেয়, যার কারণে মাওলা প্রাণে বেঁচে যায়। শত্রুরা চলে যাওয়ার পর সর্দার জাটের বিশ্বস্ত কর্মচারী আলী মাওলাকে নিয়ে হাভেলি থেকে পালিয়ে একজন পীরের কাছে যায়। পীরের একজন দাসী ছিল, নাম দানি। পীর তাকে ডেকে বলে, আজ থেকে মাওলা জাটের সমস্ত দায়িত্ব তোমার, তুমি ওর লালন পালন করবে, তবে ওকে সর্দার জাটের ছেলে হিসেবে না, বরং নিজের ছেলে হিসেবে বড় করবে। তুমি যদি এই কাজটা ঠিকভাবে করো, তাহলে তোমার নিঃস্বার্থ ভালোবাসার কথা প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে। দানি পীরের আদেশ অত্যন্ত আনন্দের সাথে মেনে নেয়। সে মাওলার কাছে গিয়ে মাওলার মাথায় হাত বুলিয়ে বলে, আজ থেকে তুমি আমার সন্তান। এরপর দানি মাওলাকে নিজের বাড়িতে নিয়ে যায়। দানির নিজের একটা ছেলে আছে, যার নাম মুদা। দানি মুদা এবং মাওলা দুজনকে সমপরিমাণ ভালোবাসা দিয়ে লালন পালন করে। দানির ছেলে মুদাও মাওলাকে নিজের ভাই হিসেবে মেনে নেয় এবং সেও মাওলাকে অনেক ভালোবাসা দেয়। মাওলা দানির পরিবারে আদর যত্নে বড় হলেও ওই রাতের স্মৃতি তার মন থেকে কিছুতেই যায় না। প্রায় সে স্বপ্নে তার মা বাবার মৃত্যুর দৃশ্য দেখে। যতবারই এটা মনে পড়ে, মাওলা ভয়ে চিৎকার করে ওঠে। দানি ভালোবাসা দিয়ে তার মন থেকে ভয়ানক স্মৃতিগুলো মুছে দিতে চায়, কিন্তু এই দুঃস্বপ্ন সে কখনোই ভুলতে পারে না। এই কারণে মাওলা নিজেকে নিজের মধ্যেই গুটিয়ে নেয়। সে সবসময় চুপচাপ এবং একাই থাকত। কিন্তু মুদার স্বভাব একেবারে বিপরীত। সে অনেক চঞ্চল, তাই সুযোগ পেলেই সে তাকে বিরক্ত করে। মুদা এবং মাওলা দুজনেই একই স্কুলে পড়ত। একদিন মাওলা স্কুলে ঘুমিয়ে পড়লে মুদার সুযোগ পেয়ে মাওলার মুখে গো ফেঁকে দেয়। এটা দেখে ক্লাসের সবাই হাসাহাসি করে। মাওলা বুঝছিল না কেন সবাই তাকে দেখে হাসাহাসি করে। তখন মাওলার সহপাঠী তাকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় মুদা তার মুখে গো ফেঁকে দিয়েছে। মাওলা কিছু বুঝে ওঠার আগেই মুদা পালিয়ে যায়। মাওলাও মুদার পিছু ছুটতে থাকে। মুদার পিছু পিছু মাওলা প্রায় পুরো গ্রাম ঘোরে। এক পর্যায়ে মুদা একটা বাড়ির ছাদের উপর ওঠে। মাওলা এবার হাল ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যেতে থাকে। তখনই মাওলা খেয়াল করে একটা জায়গায় অনেক মানুষের জটলা। মাওলা ভিড় ছেলে ভেতরে গেলে দেখতে পায় কয়েকজন লোক মিলে একজন নিরীহ লোককে মারছে। এসব দেখে মাওলার অনেক খারাপ লাগে এবং তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। তখনই মুদা এসে তাকে ভিড় থেকে টেনে বের করে বলে, এখন এদের সঙ্গে পারবো না আমরা, আমি যেদিন বড় কুস্তিগির হব তখন শায়েস্তা করব। এরপর মুদা মাওলাকে একটা কুস্তির আখড়ায় নিয়ে যায়। মুদা এখানে কুস্তির প্রশিক্ষণ নেয়। এই আখড়াটা চালায় গোগি পালোয়ান নামের একজন কুস্তিগির। আখড়ায় ছেলেদের মধ্যে প্রতিযোগিতা করাচ্ছিল সে। কুস্তির লড়াইয়ের সময় ছেলেরা ছোট ছোট ড্রেস পরে। এটা নিয়ে মুদা একটা ছেলের সাথে ঠাট্টা করে এবং তাকে বড় ড্রেস পরে আসতে বলে। এতে ওই ছেলেটা রেগে গিয়ে মুদাকে তুলে আছাড় দেয়। মুদাকে আঘাত করায় মাওলা প্রচণ্ড রেগে যায়। সে ছেলেটাকে পাগলের মতো মারতে থাকে। ছেলেটা ছিল কুস্তিতে চ্যাম্পিয়ন।
এমন একটা ছেলেকে ছোট্ট একটা ছেলে মেরে নাজেহাল করে ফেলেছে দেখে গোগি পালোয়ান অবাক হয়ে যায়। কোনোরকম প্রশিক্ষণ ছাড়া এতটুকু একটা বাচ্চা কিভাবে এত শক্তি পায়? সে মওলাকে নিজের শিষ্য বানিয়ে নেয়। শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। এরপর 25 বছর পরের সিন দেখানো হয়। এখানে আমরা গ্রামের এক সুন্দরী তরুণী রাজ এবং তার বাগদত্তা আসলামকে দেখি। খুব শিগগিরই তাদের বিয়ে হবে। একে অপরের প্রেমে বিভোর রাজ এবং আসলাম নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে। সে সময় জিভানাটের ছেলে মাখানাট আসে। সর্দার জাটের মৃত্যুর পর থেকে সব জায়গায় নাটরা প্রভাব বিস্তার করেছে। ক্ষমতার অপব্যবহার করে তারা সাধারণ মানুষের উপর অত্যাচারের সীমা অতিক্রম করে। নাটদের মধ্যে সবসময় অত্যাচারী ছিল মাখানাট। শুধু অত্যাচারী না, চরিত্রগত দিক থেকেও সে অনেক খারাপ ছিল। গ্রামের কোনো সুন্দরী মেয়ে মাখানাটের নজরে পড়লে তার আর রক্ষা নেই। এবার মাখানাটের নজর পড়েছে রাজ্যর উপর। মাখানাটকে দেখা মাত্র আসলাম রাজ্যকে পালিয়ে যেতে বলে। রফিককে একা ফেলে রাজ্য পালাতে চাচ্ছিল না, কিন্তু নিজের সম্মান বাঁচানোর জন্য সে এটা মেনে নিয়ে পালাতে থাকে। কিন্তু শেষ রক্ষা হয় না, মাখানাট তাকে ধরে ফেলে। রাজ্যকে দেখে গ্রামের লোকেরা সবাই একত্রিত হয়, কিন্তু কেউই মাখানাটের সামনে কথা বলতে পারে না। গ্রামের সব পুরুষরাই মাখানাটের সামনে অসহায়। মাখানাট রাজ্যকে বলে, আমি গ্রামের সবার সামনে তোমার সম্মান হরণ করলেও কেউ তোমাকে বাঁচাবে না। এ কথা বলে সে খারাপ উদ্দেশ্যে তার দিকে হাত বাড়ায়। তখনই আসলাম চিৎকার করে বলে, রাজ্যর থেকে দূরে থাকো। রাজ্যকে স্পর্শ করলে আমি কি অবস্থা করব তুই ভাবতেও পারবি না। মাখানাট আসলামের কথা শুনে হেসে বলে, নিজের প্রতি তোর আত্মবিশ্বাস দেখে অবাক হয়ে যাচ্ছি। আসলাম বলে, অসহায় মেয়েদের সম্মান হরণ করার আগে কেন নিজের বোনের কথা একবার চিন্তা করিস না? তোর নিজেরও তো বোন আছে, তার সাথে যদি কেউ এমন আচরণ করে কেমন লাগবে? আসলামের কথা শুনে মাখা রেগে গিয়ে আসলামকে মেরে আহত করে। এরপর সে একটা কোড়াল নিয়ে তাকে হত্যার জন্য এগিয়ে যায়। তখন আসলামের বাবা এসে মাখানাটের পায়ে ধরে কান্নাকাটি করে আসলামের প্রাণ ভিক্ষা চায়। কিন্তু মাখানাটের মনে দয়া হয় না। সে খুব নির্মমভাবে তাকে হত্যা করে ফেলে এবং রাজ্যকে তুলে নিয়ে যায়। অন্যদিকে গ্রামে কুস্তি প্রতিযোগিতার আয়োজন হয়। প্রতি বছর এটা হয়। বিভিন্ন স্থান থেকে আসা বড় বড় পালোয়ানদের মধ্যে এই কম্পিটিশন হয়। প্রতি বছর মওলা এই কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং বিজয়ী হয়। ছোটবেলা থেকেই সে পারদর্শী ছিল। এই 25 বছর বয়সে সে এমন পাওয়ারফুল পালোয়ানে পরিণত হয়েছে যে দূর দূরান্ত থেকে আগত ছোট বড় কোনো পালোয়ানই তার কাছে টিকতে পারে না। এবছরও সবাই অপেক্ষা করছে মওলার লড়াই দেখার জন্য। দর্শকদের মধ্য থেকে একজন বলে, এবার মওলা জিততে পারবে না, সবাই মওলার পরাজয় দেখবে। এটা শুনে পেছন থেকে একটা মেয়ে বলে, এটা কখনোই হবে না। এই মেয়েটার নাম মুখ। সে ছোটবেলা থেকেই মওলাকে ভালোবাসে, বলতে গেলে মওলার জন্য পাগল। কিন্তু মুখের এই ভালোবাসা একতরফা, কারণ প্রেম ভালোবাসার প্রতি তার কোনো আকর্ষণ নেই। যাই হোক, যথাসময় কুস্তি শুরু হয়। বরাবরের মতো সবাইকে পরাজিত করে এবারও মওলা বিজয়ী হয়। দর্শকদের মাঝে লুকিয়েছিল মওলার বাবার সে বিশ্বস্ত কর্মচারী আলী। সে আড়াল থেকে তার লড়াই দেখছিল। মওলাকে বিজয়ী হতে দেখে সে অনেক গর্ববোধ করে। লড়াই শেষে মওলা মুদাকে নিয়ে মদ পান করতে যায়। সেখানে মওলা এবং মুদার গুরু গোগি পালোয়ানও ছিল। গোগি পালোয়ান মওলাকে আরেকটা বড় কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য প্রপোজাল দেয়। এর জন্য সে মওলাকে অগ্রিম টাকাও দেয়। গোগি পালোয়ান চলে যাওয়ার পর দোকান মালিকের ছোট্ট ছেলে মওলার কাছে এসে বলে, আমিও তোমার মতো সাহসী যোদ্ধা হতে চাই, কি করলে হতে পারবো? মওলা বলে, ভয়কে ভুলে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করা শিখো। যখন তোমার মধ্যে আর মৃত্যুর ভয় থাকবে না, তখনই তুমি এরকম সাহসী হতে পারবে। এর কিছুক্ষণ পরেই জাগু নামের এক ব্যক্তি দলবল নিয়ে দোকানে আসে। এই জাগু নাটদের জন্যই কাজ করে। সে দোকানের মালিকের কাছে গিয়ে চাঁদা দাবি করে। দোকান মালিক হাত জোর করে তার কাছে ক্ষমা চায় আর বলে, মাত্র 8 দিন আগে এই মাসের চাঁদা দিয়ে দিয়েছি। কিন্তু জাগু কোনো কথাই শোনে না, আবারও চাঁদা দাবি করে। দোকান মালিক একই মাসে 2 বার চাঁদা দিতে রাজি না হয় জাগুর লোকেরা তার দোকানে ভাঙচুর করতে থাকে। তাই দোকানের কাস্টমাররা সবাই পালিয়ে যায়। মুদা মওলাকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু মওলা তার চেয়ার থেকে উঠে না। সে চুপচাপ বসে সমস্ত দৃশ্য দেখতে থাকে। এদিকে দোকান বাঁচাতে দোকান মালিকের নিজের স্ত্রী গয়না খুলে জাগুর হাতে দেয়। জাগু গয়নাগুলো নিয়ে বলে, আজ থেকে একটা কথা মনে রাখবে, আমি যেদিন বলবো সেদিন থেকেই মাস শুরু, সেদিনই চাঁদা দিতে হবে। এরপর মওলাকে বসে থাকতে দেখে জাগর লোকেরা তার কাছে যায়। গোগি পালোয়ানের দেওয়া টাকাগুলো তখনও টেবিলে ছিল। জাগর লোকেরা সে টাকাগুলো নেওয়ার জন্য যখনই হাত বাড়ায় মওলা তাদের হাত ধরে ফেলে। সাথে সাথে মুদা গিয়ে জাগর লোকদের কাছে হাত জোর করে বলে, মওলা মদ পান করে মাতাল হয়েছে, তাই না বুঝে এমন বিহেভ করেছে, ছেড়ে দিন। সে মওলাকেও রিকোয়েস্ট করে তাদের হাত ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মওলা কিছুতেই রাজি হয় না। তখন মুদা মওলাকে মনে করিয়ে দেয় তাদের মা অর্থাৎ দানি শুধুমাত্র কুস্তির ময়দানে লড়াই করার জন্যই পারমিশন দিয়েছে, অন্য কোনো জায়গায় না। তাই বাধ্য হয়ে মওলা জাগর লোকদেরকে ছেড়ে দেয়। মুদা দ্রুত মওলাকে নিয়ে সেখান থেকে বের হয়।
এবার মুদা মওলাকে বোঝাতে থাকে নাট্রাক কতটা ভয়ানক, ঝামেলা করলে পুরো গ্রাম জ্বালিয়ে দেবে ওরা। কিন্তু অন্যায়ের প্রতিবাদ মওলার রক্তে আছে, তাই সে কোনো অন্যায় সহ্য করবে না। এমনকি কেউ অন্যায় মেনে নেওয়ার কথা বললে তাকেও সে সহ্য করতে পারে না। তাই মুদার এই সমস্ত কথা শুনে সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর সে আরও এক বোতল মদ নিয়ে রাস্তায় বসে খেতে থাকে। যখন সে পুরোপুরি মাতাল, তখন তার মেমোরিতে আবারও সে ছোটবেলার ভয়ানক দৃশ্যগুলো আসে। ওই সময় মুখো সেখানে আসে। কয়েকজন গুন্ডা মুখোকে তাড়া করে। মওলার সামনে গুন্ডারাও মুখোর সাথে খারাপ আচরণ করে, কিন্তু মওলা এত বেশি মাতাল ছিল যে এসব কিছুই তার চোখে পড়ে না। এতে মুখো অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়। এরপর সে নিজেই গুন্ডাদের কাছে গিয়ে তাদের চলে যেতে বলে। আসলে গুন্ডাদেরকে মুখো নিজেই ভাড়া করেছিল যেন মওলা মুখোকে গুন্ডাদের হাত থেকে বাঁচায়। মুখো আসলে মওলার অ্যাটেনশন পাওয়ার জন্য নাটক করছিল, কিন্তু মুখোর সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়। মুখো গুন্ডাদের চলে যেতে বললে গুন্ডারা মুখোর কাছে পারিশ্রমিক দাবি করে। মুখো বলে, তোমাদের সাথে কথা হয়েছিল, মওলা যদি তোমাদের সাথে লড়াই করে তাহলে তোমাদের টাকা দেব, কিন্তু মওলা তো সেটা করলো না, তাহলে কিসের টাকা দেব? গুন্ডারা তখন মুখোর সাথে খারাপ বিহেভ করতে শুরু করে। এতে মুখো রেগে গিয়ে নিজেই গুন্ডাদেরকে মেরে তাড়িয়ে দেয়। এর মাঝে মওলা মুখোর কাছে আসে। মুখো ভাবে সে হয়তো তাকে বাঁচাতে এসেছে, তাই সে খুশি হয়ে মওলার কাছে শুকরিয়া আদায় করে। কিন্তু মুখোর কথা শেষ হওয়ার আগেই নেশাগ্রস্ত মওলা সেন্সলেস হয়ে যায়। মুখে এবার প্রচণ্ড হতাশা নিয়ে আফসোস করতে করতে ভাবে কবে পাবে সে মওলার। সকাল হলে মওলার নেশা কেটে যায় এবং সে বাড়িতে ফিরে যায়। মওলা কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। মওলাকে বিরক্ত করার জন্য মুদা বলে, কাল রাতে তুই বাড়ি না ফিরে ভালোই করেছিস, কাল মা আমাকে অনেক মজার খাবার বানিয়ে দিয়েছে। মওলা কোনো উত্তর দেয় না। সে সময় দানি অনেক আফসোস করে বলে, আমার জীবনে একটা দুঃখ, মওলা কখনো আমাকে নিজের মা হিসেবে অ্যাকসেপ্ট করলো না। আমার মনের কষ্ট কখনো তার হৃদয়ে স্পর্শ করে না। মওলা এবার নীরবতা ভেঙে বলে, আমার বাবা মায়ের সাথে কি হয়েছিল, সত্যিটা কেন তুমি আমার কাছে গোপন রেখেছ? দানি অনেক মন খারাপ করে বলে, তোর এই প্রশ্ন কি তুই কখনো ভুলবি না? সবসময় একই প্রশ্ন কেন করিস? এরপর দানি মুদাকে বলে, মওলাকে বুঝিয়ে বলো এই প্রশ্ন যেন আর কখনোই না করে। সত্যিটা গোপন থাকাই আমাদের সবার জন্য ভালো। মুদা দানিকে জিজ্ঞেস করে, আর কতদিন সত্যিটা মওলার কাছে গোপন রাখবে? দানি বলে, প্রচণ্ড ভয় হয়, সে যদি সত্যিটা জানতে পারে সে নাটদের সাথে লড়াই করতে যাবে। এর পরের দৃশ্যে আমরা জিভানাটকে দেখি। জিভানাট তার কাছের লোকদের নিয়ে আলোচনায় বসেছে। পুরো 25 বছর ধরে জিভানাট পাঞ্জাব শাসন করেছে। এখন তার বয়স হয়েছে, তাই সে নিজের উত্তরাধিকার নির্বাচন করতে চায়। জিভানাটের দুজন ছেলে মাখানাট এবং নুরিনাট। জিভা তাদের দুজনের মধ্যে থেকেই একজনকে বানাতে চায়। জিভার বংশের প্রবীণ লোকেরা কেউই নুরি এবং মাখাকে পছন্দ করে না, কেউই চায় না তারা সিংহাসনে বসুক। এমন সিচুয়েশনে জিভার ভাই আফজাল প্রপোজাল দেয়, যতদিন নাট বংশের সঠিক উত্তরাধিকার নির্বাচিত না হচ্ছে ততদিন আফজালের ছেলে সারং সিংহাসনের দায়িত্ব পালন করবে। আফজাল জিভানাটের পাগড়ি সারংয়ের মাথায় পরিয়ে দিতে বলে। এসব শুনে মাখা প্রচণ্ড রেগে যায় এবং খারাপ আচরণ করতে শুরু করে। জিভা তাকে থামিয়ে দেয়। এরপর সভায় উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা আরো একবার ভেবে দেখো তো আমার উত্তরাধিকার কে হবে? আমার মতে আমার পাগড়ির দায়িত্ব নুরি ছাড়া কেউ পালন করতে পারবে না। এসব শুনে মাখা আবারও রেগে যায়। সে নিজের বাবার কথায় বিরোধিতা করে বলে, নুরির উপর তোমার এত বিশ্বাস, তাহলে তাকে কারাগারে আটকে রেখেছো কেন? নুরিকে কেন কারাগারে আটকে রাখা হয়েছে সেটা আমরা পরে জানতে পারবো। সবাই এমন চিৎকার শুনে জিভানাটের মেয়ে দারো আসে। এত চেঁচামেচির কারণ জানতে চাইলে জিভা দারোকে বলে, এত লড়াই হচ্ছে আমার পাগড়ি নিয়ে। নুরিকে পাগড়ির দায়িত্ব দিতে চাওয়ায় মাখা আমার বিরোধিতা করছে। এতে আমার কষ্ট লাগলেও অবাক হচ্ছে এটা ভেবে যে আফজাল কিভাবে তার ছেলের মাথার পাগড়ি পরাতে চাচ্ছে। এই কথা শুনে দারো ঠাট্টা করে বলে, তাই নাকি? আফজাল জবাব দেয়, সভার প্রবীণ ব্যক্তিরা সবাই ডিসিশনে একমত। তখন দারো জিভানাটের মাথা থেকে পাগড়ি খুলে নিয়ে বলে, সবাই যখন একমত তাহলে তো সারঙ্গের মাথায় পাগড়ি পরিয়ে দিতেই হবে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। নাট বংশের পাগড়ি পরার জন্য সারঙ্গের কাঁধের উপর তো একটা শক্ত মাথা থাকতে হবে, আমি তো তার মাথাই দেখতে পাচ্ছি না। কথাটা বলেই দারো একটা তলোয়ার নিয়ে সারঙ্গের শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে। এরপর সারঙ্গের কাটা মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে আফজালকে উদ্দেশ্য করে বলে, মন খারাপ করো না, তোমার ইচ্ছাটাই পূরণ করলাম। এরপর দারো উপস্থিত সবাইকে বলে, আজকের পর থেকে একটা কথা সবাই মাথায় রাখবে, নাট বংশের সর্দার হওয়ার যোগ্যতা সবার নেই। এই বংশের সর্দার শুধু সেই হতে পারবে যাকে দেখলে শত্রুপক্ষের হৃদয় কেঁপে উঠবে, যাকে দেখলে তারা ভয়ে পাথরে পরিণত হবে। আর এমন ব্যক্তি পাঞ্জাবে শুধু একজনই আছে, সে হলো জিভানাটের ছেলে আর দারোনাটের ভাই নুরিনাট। এর পরের দৃশ্যে আমরা নুরিকে দেখি। কারাগারের এক পালোয়ান সবার সাথে লড়াই করছে। সে নিজেকে অনেক বড় বীর মনে করে। কারাগারের সবাইকে পরাজিত করার পর ওই ব্যক্তি নুরিকে চ্যালেঞ্জ করে।
নুরি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে ওই ব্যক্তি নুরিকে বলে, তুমি নাটবংশের ছেলে হলে কি হবে, আমার সাথে কখনো জিততে পারবে না, আজ তোমাকে আমার সামনে মাথা নত করতে হবে। নুরি জবাব দেয় সে কখনো কারোর সামনে মাথা নত করে না। এরপর দুজনের লড়াই শুরু হয়। ওই ব্যক্তি নুরির সামনে এক মুহূর্তও টিকতে পারে না। নুরি তাকে খুব বাজেভাবে আহত করে। কারারক্ষীরা নুরিকে এসব করতে নিষেধ করে দেয়। নুরি কারো কোনো কথাই শুনে না। তখন একজন কারারক্ষী বলে, তোমাকে তোমার বাবার কারাগারে বন্দি করে রেখে ভালোই হয়েছে। নুরি বলে, আমার বাবা আমাকে সামলাতে পারবে না বলেই এমন করেছে। অন্যদিকে গ্রামের কুস্তির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সবাই অধীর আগ্রহে মাওলার জন্য অপেক্ষা করছে। কুস্তির ময়দানে বারবার মাওলাকে ডাকা হলেও সে আসে না। মাওলা তখন মাতাল অবস্থায় শুয়ে শুয়ে নিজের পাস্ট লাইফের কথা ভাবছে। সে ভাবছে কি ঘটেছিল তার ছোটবেলায়। ওই সময় সর্দার জাটের সে বিশ্বস্ত কর্মচারী আলী আসে। আলীকে দেখে মাওলা বলে, আপনি কেন আমার পিছু নিচ্ছেন, কি চান? আলী বলে, তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাই। তোমার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে আছে। মাওলা রেগে গিয়ে আলীর ঘাড় চেপে ধরে। আলী বলে, তুমি ঠিক তোমার বাবার মতো হয়েছ। তার মতোই শক্তি, তার মতোই রাগ, তার মতোই টকবগে তোমার রক্ত। মাওলা জিজ্ঞেস করে, আমার বাবাকে কিভাবে চেনেন? আলী বলে, শুধু আমি না, দানিও তোমার বাবাকে চেনে, কিন্তু কখনো তোমাকে সত্যিটা বলবে না। যদি তুমি তোমার পাস্ট লাইফ সম্পর্কে জানতে চাও, তাহলে কাল সন্ধ্যায় সর্দার জাটের পুরনো হাভেলিতে এসো। তোমার সমস্ত প্রশ্নের উত্তর সেখানেই পাবে। কথাটা বলেই আলী চলে যায়। আলী পরিষ্কারভাবে কোনো কিছু না বলে এভাবে চলে যাওয়ায় মাওলা প্রচণ্ড রেগে গিয়ে ভাঙচুর করতে শুরু করে। এরপর সে ধীরে ধীরে লড়াইয়ের ময়দানে যায়, কিন্তু তার মাথায় অনবরত আলীর কথাই ঘুরছে। সে কিছুতেই মনোযোগ দিতে পারে না, যার কারণে প্রতিপক্ষের হাতে অনবরত মার খায়। এক পর্যায়ে আহত হয়ে পড়ে যায়। মাওলার এই অবস্থা দেখে মুদা চিন্তিত হয়ে পড়ে। সে গগির কাছে গিয়ে রিকোয়েস্ট করে বলে লড়াই বন্ধ করার জন্য, কিন্তু গগি সেটাতে রাজি হয় না, কারণ এই আয়োজনের পেছনে অনেক টাকা ব্যয় করা হয়েছে। এদিকে প্রতিপক্ষরা সবাই মিলে মাওলাকে আঘাত করেই যাচ্ছে। এত বছর ধরেই পালোয়ানরা মাওলার কাছে পরাজিত হয়েছে। হাত সুযোগ পেয়ে সবাই মিলে প্রতিশোধ নিতে শুরু করে। এসব সহ্য করতে না পেরে মুদা গগি পালোয়ানের হাতে কিছু টাকা দিয়ে নিজেই সে ময়দানে যায়। মুদা একাই সব পালোয়ানদের সাথে লড়াই করে তাদেরকে সরিয়ে দিয়ে মাওলাকে উদ্ধার করে। এরপর আমরা মাখানাটকে দেখি। সে সিদ্ধান্ত নিয়েছে সে নুরিকে হত্যা করবে। নুরি না থাকলে বাধ্য হয়ে জিভানাট তার মাথায় পাকড়ি পরাবে। তাই সে নুরিকে হত্যার জন্য পরিকল্পনা শুরু করে। এটা নিয়ে সে তার বিশ্বস্ত লোকদের সাথে আলোচনাও করে। এক ব্যক্তিকে সে নুরিকে হত্যার দায়িত্ব দেয়। ওই ব্যক্তি মাখাকে বলে, সূর্য যেমন পশ্চিম দিকে ওঠা অসম্ভব, তেমনি নুরিকে হত্যা করা অসম্ভব। মাখা রেগে গিয়ে বলে, নুরির গুণগান গাওয়া বন্ধ করে তাকে হত্যা করার ব্যবস্থা করো, যত টাকা লাগবে আমি দেব। অন্যদিকে রাতের আধারে কেউ একজন নুরির সাথে দেখা করতে কারাগারে যায়। কারারক্ষীরা নুরিকে জানায় কেউ একজন দেখা করতে এসেছে। নুরি বলে, আজ পর্যন্ত কারাগারে যেই আমার সাথে দেখা করতে এসেছে সেই নিজের মৃত্যুকে আমন্ত্রণ করেছে, আজ আবার কার মরার শখ হলো? কারারক্ষী বলে, মানুষকে হত্যা করা তোমার শখে পরিণত হয়েছে তাই না? নুরি বলে, আমি শখের বশে কাউকে হত্যা করি না, যাদেরকে হত্যা করি বাধ্য হয়েই করি। একটা সময় ছিল যখন আমি খেলনা নিয়ে খেলতে ভালোবাসতাম, কিন্তু আমার ভাগ্য আমাকে খেলার বয়সে হত্যাকারী হতেই বাধ্য করেছে। নুরির বোন দারোর যখন জন্ম হয়, নুরি তখন ছোট ছিল। জিভানার যখন জানতে পারে তার কন্যা হয়েছে, সে তাকে হত্যা করার ডিসিশন নেয়। জিভা এক জল্লাদের হাতে দারোকে তুলে দিয়েছিল হত্যা করার জন্য, কিন্তু জীবন্ত একটা পুতুলকে হত্যা করা হবে এটা নুরি কিছুতেই ভাবতে পারে না। তাই জল্লাদ যখন দারোকে হত্যা করার জন্য নিয়ে যায়, নুরিও সেখানে যায়। নুরি ওই জল্লাদকে হত্যা করে দারোকে তার কাছ থেকে উদ্ধার করে। আর এই অপরাধের কারণেই জিভা নুরিকে শাস্তি হিসেবে কারাগারে রেখেছে। সেদিন থেকে এখন পর্যন্ত নুরি কারাগারেই বন্দী। অতীতে স্মৃতিচারণ করতে করতে নুরি দেখতে যায় কে তার সাথে দেখা করতে এসেছে। অন্ধকারে এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখে সে বুঝতে পারে তার বোন দারো, কারণ দারো ছাড়া আর কোনো নারীর সাহস নেই নুরির সাথে দেখা করতে আসবে। কারাগারে বন্দী হওয়ার পর আজ প্রথমবার দারোকে দেখল নুরি। এত বছর পর বোনকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে। সে বুঝতে পারে না কিভাবে বোনের প্রতি ভালোবাসা প্রকাশ করবে। তখন দারো বলে, তোমার বন্দি জীবন শেষ করার সময় এসেছে। নুরি বলে, তুমি তো জানো লড়াই করতে ভালো লাগে, মানুষকে রক্তাক্ত করতে ভালোবাসি। কারাগারের বাইরে কি এমন কেউ আছে যার সাথে লড়াই করতে পারবো? দারো বলে, লড়াইটা এখন সিংহাসনের জন্য, নাটবংশের পাকড়ির জন্য। শুধু মাখা না, আরও অনেকেই ওত পেতে বসে আছে। একজনের তো মাথাই কেটে ফেলেছি আমি। এ কথা শুনে নুরি বোনের উপর অনেক গর্ব করে। এরপর নুরি দারোকে বলে, পাগড়ির জন্য ক্ষুধার্ত কুকুরদের লড়াই করতে দাও। যেদিন নুরি কারাগার থেকে মুক্ত হবে সেদিন ক্ষুধার্ত কুকুরদের শেষ দিন। অন্যদিকে আহত মাওলাকে দেখতে মুখো কিছু খাবার নিয়ে আসে। মাওলা মুখোকে দেখে বলে, কেন এসেছো? মুখো বলে,
খাবার নিয়ে এসেছি। কাল যেভাবে ময়দানে সবার নাক কেটেছ, তোমাকে ভালোবেসে খাবার খাওয়ানো তো দূরের কথা, তোমার ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়া উচিত। এরপর মুখ বলে, আমি জানি তোমার অতীতের স্মৃতি তোমাকে দুর্বল করে তুলেছে। যেভাবে আজ পর্যন্ত সাহসিকতার সাথে লড়াইয়ে বিজয়ী হয়েছ, সেভাবেই নিজের অতীতের স্মৃতির সাথেও লড়াই করো। মাওলা মুখকে বলে, আজ আমি আমার পরিচয় খুঁজতে যাচ্ছি। আমি আর নাও ফিরতে পারি। যদি হারিয়ে যাই, তুমি কি করবে? মুখ বলে, তোমাকে খুঁজতে খুঁজতে ঠিক তোমার কাছে পৌঁছে যাব। মাওলার কথা না বাড়িয়ে নিজের ঘোড়া নিয়ে চলে যায় সর্দার জাটের পুরনো হাভেলিতে। সবকিছু এখন ধ্বংসস্তূপ, কিন্তু এই ধ্বংসস্তূপের প্রতিটিতে লেখা আছে মাওলার অতীতের সমস্ত স্মৃতি। হাভেলির ভেতরে ঝুঁকতেই মাওলার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। হঠাৎ মাওলা হাভেলির দেওয়ালে তার বাবার হাতিয়ার দেখে। হাতিয়ারটা দেখা মাত্রই তার সেই রাতের কথা মনে পড়ে যায়। মাওলার মনে পড়ে কিভাবে জিভানাট তার বাবা মাকে নৃশংসভাবে হত্যা করেছে। মাওলা এই মুহূর্তে নিজের পরিচয় খুঁজে পায়। চিৎকার করে কাঁদতে থাকে। সে নিজের বাবার হাতিয়ারটা তুলে নেয়। ওই সময় আলী চলে আসে। আলী বলে, আমি জানি আজকের পর থেকে তোমার জীবনের লক্ষ্য একটাই, তোমার বাবা মার হত্যার প্রতিশোধ নেওয়া। এই হাতিয়ার তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। মাওলা বলে, এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক সময় আসলেই সমস্ত অত্যাচারী জালিমরা এক জ্বলন্ত আগুনের মুখোমুখি হবে, আর সে জ্বলন্ত আগুনের নাম মাওলা জাট। অন্যদিকে মাখা দুজন লোককে কারাগারের ভেতরে পাঠায় নুরিকে হত্যার জন্য, কিন্তু ওরা নুরিকে কিছু করার আগে নুরি ওদেরকে হত্যা করে। এরপর নুরি আফসোস করে বলে, আমি তো ভেবেছিলাম আমাকে মারার জন্য সিংহের মতো শক্তিশালী কোনো যোদ্ধা আসবে, কিন্তু আফসোস পাঠানো হয়েছে দুটো ভেড়াকে। এরপর আমরা জাগোকে দেখি। জাগো আবারও ওই মদের দোকানে চাঁদা নেওয়ার জন্য যায়। দোকানের মালিক সাথে সাথেই তার হাতে চাঁদা তুলে দেয়, কিন্তু জাগোর নজর এবার পড়েছে দোকানের মালিকের মেয়ের উপর। মেয়েটাকে নিজের সাথে নিয়ে যেতে চায়। মালিক বাধা দিলেও জাগো তাকে মেরে আহত করে। এরপর সে জোরপূর্বক মেয়েটার সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করে। এসব সহ্য করতে না পেরে দোকানের মালিক ছোট্ট ছেলে জাগোকে বাধা দিতে চায়, কিন্তু জাগো তাকে এক ধাক্কায় দূরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক ওই সময় মাওলা চলে আসে। ছোট্ট ছেলেটা মাওলাকে বলে, এই খারাপ লোকগুলো প্রতিদিন অত্যাচার করে, এদেরকে শাস্তি করার জন্যই তোমার মতো বীর যোদ্ধা হতে চেয়েছি আমি। মাওলা ছেলেটাকে উঠিয়ে জাগোর কাছে যায়। জাগোর হাতে কিছু পয়সা দিয়ে বলে, তোমার তো চাঁদা দরকার, নাও, মেয়েটাকে ছেড়ে দাও। জাগো ফেলে দিয়ে বলে, তোর কোনো বোন থাকলে তাকে নিয়ে আয়, তোর বোনের বদলে এই মেয়েকে ছেড়ে দেব। এই বলে সে মাওলাকে একটা থাপ্পড় দেয়। মুদা চলে আসে। মুদা বুঝতে পারে মাওলা রেগে আছে, তাই সে জাগোর কাছে ক্ষমা চেয়ে মাওলাকে নিয়ে মদের দোকান থেকে বের হয়ে যায়। কিন্তু মাওলা মুদাকে দোকানের বাইরে রেখে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এরপর মাওলা তার বাবার হাতিয়ারটা বের করে এক এক করে জাগোর সমস্ত লোকদের হত্যা করে, তবে জাগোকে স্পর্শ করে না। জাগোকে সে ছেড়ে দেয় যেন সে নাটদের জানাতে পারে তাদের মৃত্যু ঘনিয়ে এসেছে। জাগো যখন জিভানাটের কাছে গিয়ে জানায় তার সমস্ত লোকদের হত্যা করা হয়েছে, জিভা জানতে চায় কতজন লোক মিলে তার লোকদের হত্যা করেছে। জাগো বলে, একজন। জিভা অবাক হয়ে জিজ্ঞেস করে, কে সেই ব্যক্তি? এসব শুনে দারো বলে, সে যেই হোক না কেন, তাকে হত্যা করার জন্য নুরি নাটি যথেষ্ট। তখন মাখা দারোকে থামিয়ে বলে, সবসময় কেন নুরিকে দিয়ে সাহসিকতার উদাহরণ দিতে হবে? সে তো কারাগারে। ওই ব্যক্তিকে আমি হত্যা করব। ওই ব্যক্তিকে হত্যা করে প্রমাণ করব নাট বংশের যোগ্য উত্তরাধিকার একমাত্র আমি। এরপর মাখা জিভাকে বলে, তোমার শত্রুর মাথা আমি খুব শীঘ্রই তোমার সামনে হাজির করব, কিন্তু এই দিন তোমার পাগড়ি আমার মাথায় দিতে হবে। অন্যদিকে সবাইকে হত্যা করার পর রক্তমাখা শরীরে মাওলা বাড়ি ফেরে। মাওলাকে অবস্থায় দেখে দারো কাঁদতে কাঁদতে বলে, আমি জানতাম এমনটা হবে। এই ভয়ে আমি সত্যিটা এতদিন তোমার কাছে গোপন রেখেছি। আমি কখনো চাইনি প্রতিশোধের আগুনে তুমি রক্তের বন্যা বইয়ে দাও। তুমি যদি নাটদের সাথে লড়াই শুরু করো, ওরা আমাদের মেরে ফেলবে। আমি চাই না আমার ছেলের জন্য গ্রামের সমস্ত মানুষ মারা যাক। মাওলা রেগে বলে, তুমি আমার মা না। মাওলার কথা শুনে দানি খুব কষ্ট পায়। দানি বলে, সবসময় আমার ছেলের থেকে তোমাকে বেশি ভালোবেসেছি আমি। সবসময় আমার ছেলের আগে তোমার মুখে খাবার দিয়েছি, অথচ তুমি কখনো আমাকে মা হিসেবে অ্যাকসেপ্ট করতে পারোনি। ঠিকই বলেছ, আমি তোমার মা না। আমি আর কখনো তোমাকে সন্তানের মতো আগলে রাখার চেষ্টা করব না। চলে যাও। মাওলা বলে, আমি সত্যি আর চলে যাব, আর কখনো ফিরব না। কথা বলেই মাওলা বের হয়ে পড়ে। দানি চিৎকার করে মাওলাকে ডাকতে থাকে, কিন্তু মাওলা ফিরে তাকায় না। মাওলার পিছে পিছে মুদাও চলে যায়। ওই রাতেই মাখা নাট গ্রামে চলে আসে। মাখা পুরো গ্রামটা ঘুরে দেখে, হাসতে হাসতে ঠাট্টা করে বলে, এই গ্রামেই নাকি সেই মহাবীর আছে যে একাই নাটদের 6 জন লোককে হত্যা করেছে। ওই সময় সেখানে মাওলা আসে। মাওলাকে দেখে মাখা আরও বেশি ঠাট্টা করতে শুরু করে। মাওলা মাখার উপরে চড়াও হয়। দুজনের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। মাওলা একাই মাখার সমস্ত লোকদের মেরে ফেলে।
সে সাথে মাখাকেও মারতে মারতে আহত করে দেয়। মওলার সাথে লড়াই করার মতো শক্তি অবশিষ্ট থাকে না তার। তবে মওলা মাখাকে প্রাণে মারে না। মাখার মুখে কালি লাগিয়ে দেয়, এরপর তাকে গাধার পিঠে বসিয়ে নার্ডদের হাভেলিতে পাঠায়। হাভেলিতে ফিরে মাখা তীব্র অপমানে পাগলের মতো আচরণ করে। মাখার এই কন্ডিশন দেখে দারো তাকে আরও অপমান করে বলে, তুমি তো নিজেকে সিংহ প্রমাণ করার জন্য বেরিয়ে পড়েছিলে, তাহলে গাধা হয়ে ফিরে এলেছে? মাখা বলে, আমি যাকে হত্যা করতে গিয়েছিলাম সে কোনো সাধারণ মানুষ না, সে সর্দার জাটের ছেলে মাওলা জাট। সে ক্ষুধার্ত শিকারের মতো প্রতিশোধের অপেক্ষা করছে। ওর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। নিজেদের ভালো চাইলে সবাই পালাও, নয়তো আমার মতো সবাইকে গাধার পিঠে চড়াবে সে। এসব শুনে জিভা রেগে গিয়ে বলে, পাগল হয়ে গেছো, তোমার চিকিৎসা দরকার। দারো বলে, চিকিৎসা পাগলের হয়, শত্রুর কাছে পরাজিত হয়ে আসা কোনো গাধার চিকিৎসা হয় না। এত অপমান সহ্য করতে না পেরে মাখা আত্মহত্যা করে বসে। মাখার মৃত্যুর পরপরই নুরিকে মুক্ত করা হয়, আর নুরির মুক্তির পর দারো মাওলার মৃত্যুর জন্য দিন গুনতে থাকে। অন্যদিকে গ্রামের সবাই দানির বাড়ির সামনে যায় মাওলার বিরুদ্ধে কথা বলতে। সবার একটাই ভয়, মাওলার কারণে তাদের গ্রামের ক্ষতি না হয়। সবাই মিলে দানিকে অনেক কথা শোনায়। দানির পালক ছেলের কারণেই তো আজ গ্রাম বিপদের মুখে। গ্রামের সবার এই সমস্ত কথা সহ্য করতে না পেরে মাওলা বের হয়ে আসে। মাওলা সবাইকে থামিয়ে দিয়ে বলে, তোমরা আসলে কাপুরুষ। নাটরা যুগ যুগ ধরে তোমাদের উপর নির্যাতন করছে, চোখের সামনে মেয়েদের ইজ্জত হরণ করছে, তোমাদের মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু তোমরা সবাই চুপ, কারো সাহসী হয়নি কখনো। আজ যখন আমি নাটদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, তোমরা হচ্ছে আমার বিরুদ্ধে কথা বলছো? তোমাদের লজ্জা থাকলে তোমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে। আমি তো আমার প্রতিশোধ নেবই। তোমরা সাথে থাকলে থাকবে, নয়তো কাপুরুষের মতো তাকিয়ে তাকিয়ে দেখবে। ওই সময় এক বৃদ্ধ এসে মাওলাকে অনুরোধ করে বলে, তুমি তোমার প্রতিশোধের জন্য গ্রামের সবাইকে বিপদে ফেলো না, আমাদের উপর দয়া করো, আমাদের কথা চিন্তা করো, আমাদের প্রাণ বাঁচাও। বৃদ্ধের কাতর অনুরোধে মাওলা তার হাতিয়ার ফেলে দেয় এবং কথা দেয় সে গ্রামের লোকদের জীবন বাঁচাতে নিজের প্রতিশোধ ভুলে নাটদের কাছে ক্ষমা চাইবে। এরপর মাওলা সরাসরি নাটদের হাভেলিতে যায়। সে নুরি অথবা জিভার সাথে দেখা করতে চায়। একজন প্রহরী দারোকে জানায় কেউ একজন নুরি অথবা জিভার সাথে দেখা করতে এসেছে। দারো মাওলাকে চিনতে না পেরে জিজ্ঞেস করে, কোন গ্রাম থেকে এসেছ? মাওলা বলে, যে গ্রাম থেকে আজ পর্যন্ত কেউ আসার সাহস করেনি। দারো বলে, তাহলে তুমি কেন সাহস করলে? মাওলা বলে, ক্ষমা চাইতে এসেছি। দারো বলে, নাটরা কাউকে ক্ষমা করে না। মাওলা বলে, জাটরাও কখনো ক্ষমা চায় না। আজ প্রথমবার কোনো জাট ক্ষমা চাইতে এসেছে, তাই ক্ষমা তো আমি নিয়েই যাব। দারো জিজ্ঞেস করে, তুমি আসলে কে? মাওলা বলে, আমি সেই ব্যক্তি যে প্রথমে 6 জন নাট সৈন্যকে হত্যা করেছে, এরপর মাখানাটের মুখে কালি মেখে গাধার পিঠে ঘুরিয়েছে। দারো এবার মাওলাকে চিনতে পারে। সে বলে, আমার ইচ্ছে করছে তোকে এখনই কেটে টুকরো টুকরো করি, কিন্তু আমি তোকে মারবো না। তুই তো নুরির শিকারী, আর নুরির শিকারে নুরির আগে কেউ হাত দেয় না। নুরি তোকে মারতে তোর গ্রামে পৌঁছে গেছে, এতক্ষণে হয়তো তোর গ্রামের রক্তের বন্যা বইয়ে দিয়েছে। মাওলা বলে, আমার গ্রামের লোকদের কিছু হলে আমি পুরো নাট বংশ ধ্বংস করে দেব। এরপর আমরা দেখি নুরি সত্যি সত্যি গ্রামে গেছে। মাওলাকে খুঁজতে খুঁজতে সে গ্রামের ওই মদের দোকানে যায়। সেখানে মুদা কয়েকজন পালোয়ানের সাথে বসে মদ পান করছিল। নুরি যখন জানায় সে মাওলাকে হত্যা করতে এসেছে, মুদা তখন মাওলাকে বাঁচানোর জন্য নিজেকে মাওলা হিসেবে পরিচয় দেয়। এরপর সে একটা লাঠি দিয়ে নুরিকে আঘাত করতে চায়, কিন্তু নুরি এক ঝটকায় মুদাকে মদের দোকানের বাইরে পাঠিয়ে দেয়। এরপর সে অনবরতও তাকে মারতে থাকে। মুদা এতটাই আহত হয় যে সে আর উঠেও দাঁড়াতে পারে না। নুরি মুদাকে মাওলা ভেবেই ঠাট্টা করে বলে, তোর মতো একটা দুর্বল লোকের হাতে কিনা নাট সৈন্যদের মৃত্যু হয়েছে? তোর মতো এমন একটা কাপুরুষের জন্য মাখা আত্মহত্যা করেছে ভাবতেই আমার লজ্জা হয়। মুদার এই অবস্থা দেখে তার সাথী পালোয়ানরা সাহস করে এগিয়ে আসে নুরির সাথে লড়াই করতে, কিন্তু কেউই টিকতে পারে না। নুরির সবাইকে হত্যা করে। এর মাঝে দানি আসে। রক্তাক্ত অবস্থায় মুদাকে পড়ে থাকতে দেখে দানি তার কাছে ছুটে যায়। সে মুদার মাথা নিজের কোলে তুলে নেয়। ওই সময় নুরি তার ধারালো অস্ত্র মুদার বুকে গেঁথে দেয়। দানির কোলেই মৃত্যু হয় মুদার। চোখের সামনে সন্তানের এমন মৃত্যু দেখে দানি হতবাক হয়ে যায়। সে চিৎকার করে মাওলাকে ডাকতে থাকে, কারণ মাওলার কারণেই তো আজ সে নিজের সন্তানকে চিরতরে হারিয়ে ফেলল। দানি মাওলার নাম নিয়ে চিৎকার করাতে নুরি পুরোপুরি নিশ্চিত হয় সে মাওলাকেই হত্যা করেছে। তাই দানি মাওলা নাম নিয়ে আহাজারি করছে। শত্রুকে হত্যার আনন্দ নিয়ে নুরি নিজের গ্রামে ফিরে যায়। মাওলা যখন গ্রামে আসে ততক্ষণে মুদাসহ বাকি পালোয়ানদের দাফনের কাজ শুরু হয়েছে। ভাইয়ের মৃতদেহ দেখে সে অনেক ভেঙে পড়ে। যে মাওলা কখনো দানিকে নিজের মা হিসেবে একসেপ্টই করতে পারেনি, সে দানিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মা, আমার ভাই আমাকে ছেড়ে চলে গেছে। দানি অভিমান করে বলে, আজ তুই আমাকে মা বলছিস? তুই যদি আমাকে মা ভাবতি তাহলে তো আমার কথা রাখতি। তুই যদি আমাকে মা ভাবতি তাহলে আজ আমার ছেলেকে মরতে হতো না। তুই আমার কেউ না। দানি মাওলার উপর অভিমান করে চলে যায়।
কিন্তু মওলা ডিসিশন নেয় সে আর চুপ থাকবে না, নিজের বাবা মায়ের এবং ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবে। মুদার হত্যাকারী নুরিকেও নির্মমভাবে হত্যা করবে সে। অন্যদিকে নাট হাভেলিতে মওলার মৃত্যুর খুশিতে জিভানাট উৎসবের আয়োজন হয়। নুরির উপর খুশি হয়ে জিভা তার পাগড়ি খুলে তার মাথায় পরিয়ে দিতে চায়। নুরি বলে, তুমি যেমন পাগড়ি ছাড়ে আমার বাবা, তেমনি পাগড়ি ছাড়াই আমি নাট সর্দার, পাগড়ির প্রয়োজন নেই। আর যে মওলার মৃত্যুর জন্য তোমরা উৎসব করছো তাকে মেরে আমি তো কোনো আনন্দই পাইনি। আমি তো ভেবেছিলাম মওলা কোনো সিংহের মতো পুরুষ, কিন্তু বাস্তবে তো সে কুকুর বিড়ালের মতো নিরীহ। এমন কুকুর বিড়াল মেরে তৃপ্তি হয় না আমার। কথাটা বলে নুরি উৎসব ছেড়ে চলে যায়, কিন্তু জিভা উৎসব চালিয়ে যেতে বলে। এখানে আমরা রাজ্যকে দেখতে পাই। রাজ হচ্ছে সেই মেয়ে যাকে মাখা তুলে নিয়েছিল। রাজ্যকে নাটকের মঞ্চরায়ন করার জন্য বন্দী করে রাখা হয়েছে। এই উৎসবেও রাজ্য নৃত্য করে সবার মনোরঞ্জন করে। ওই মুহূর্তে মওলা সেখানে আসে। সে কয়েকজন নাটসৈন্যকে হত্যা করে নিজের প্রেজেন্স জানিয়ে দেয়। মওলাকে দেখে উপস্থিত সবাই হতবাক। জিভাও অবাক হয়ে জিজ্ঞেস করে, নুরি তাহলে কোন মওলাকে হত্যা করেছে? মওলা যখন সকলের সামনে জানায় সে প্রতিশোধ নিতে এসেছে, জিভাও মওলার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। নাটসৈন্যরা মওলার উপর অ্যাটাক করে। মওলাও পাল্টা জবাবে একে একে সবাইকে মেরে ফেলে। ওই সময় এক সৈন্যর ছেঁড়া তীর রাজ্য শরীরে ঢুকে যায়। রাজ্যর মৃত্যু হয়। রাজ্যকে দেখে মওলা কিছুক্ষণের জন্য থেমে যায়। জিভা তার সৈন্যদের আদেশ দেয় মওলাকে বন্দি করার জন্য। ওই সময় নুরি চিৎকার করে জিভাকে থামিয়ে দিয়ে বলে, প্রথমবার নাটদের যুদ্ধের ময়দানে কোনো সিংহ এসেছে যে আমাকে টক্কর দিতে পারবে। আমি লড়াই করতে চাই, নিজের আত্মাকে তৃপ্ত করতে চাই। নুরি মওলার সাথে লড়াই শুরু করে। দুজনের মধ্যে তুমুল লড়াই হয়, কিন্তু লড়াইয়ের মাঝে নুরি কিছুটা দুর্বল হয়ে পড়লে জিভা হঠাৎ করে পিছন থেকে মওলার মাথায় আঘাত করে। এতে মওলা সেন্সলেস হয়ে যায়। এটা দেখে নুরি প্রচণ্ড ক্ষিপ্ত হয়, কারণ সে লড়াইয়ের মজাটাই তো উপভোগ করতে চাচ্ছিল। জিভার কারণে সেটা হলো না। নুরি এতটাই ক্ষিপ্ত হয় যে জিভাকে অর্থাৎ নিজের বাবাকেই সে নির্মমভাবে হত্যা করে ফেলে। এরপর নুরি মওলার হাতে পায়ে শিকল বেঁধে মওলাকে কারাগারে নিয়ে রাখে। মওলার সেন্স ফিরলে নুরি মওলার কাছে ক্ষমা চেয়ে বলে, আমার বাবা তোমাকে পিছন থেকে আঘাত করে অন্যায় করেছে, তোমার সাথে চোখ মেলাতেও লজ্জা করছে আমার। মওলা বলে, নিজের বাবাকে হত্যা করে এখন সাধু সাজার চেষ্টা করছিস? নুরি বলে, আসলে আমি তোর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করছি। জবাই করার আগে গরু ছাগলের যেমন যত্ন নেওয়া প্রয়োজন, আমি তেমনভাবে তোর যত্ন নিচ্ছি, যেন মনের মতো করে হত্যা করতে পারি তোকে। আমি তোকে এমন একটা মৃত্যু দিব যা তুই কল্পনাও করতে পারবি না। মওলা হেসে বলে, নির্মম মৃত্যু তো তোর হবে, তোকে টুকরো টুকরো করে প্রতিটি অংশের উপর আলাদা আলাদাভাবে প্রতিশোধ নেব আমি। নুরি মওলার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং বলে, তোর এই সাহসিকতা আমাকে মুগ্ধ করে, একমাত্র তুই তো আমার যোগ্য শত্রু। অন্যদিকে জিভার দাফনের প্রস্তুতি নেওয়া হয়। জিভার মৃতদেহের সামনে নুরি দারোর মাথায় পাগড়ি পরিয়ে বলে, আজ থেকে নাটবংশের নতুন সর্দার তুমি। একটা সময় নাটবংশ কন্যা সন্তানকে কলঙ্ক মনে করে জন্মের পরেই হত্যা করত। আজ সেই কন্যা সন্তানই নাটবংশ শাসন করবে। আজ থেকে সর্দার হিসেবে সমস্ত ডিসিশন তোমাকেই নিতে হবে। কেউ যদি তোমার ডিসিশন অমান্য করার সাহস দেখায় তাকে একেবারে শেষ করে ফেলবে। আর যদি তুমি সর্দার হিসেবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হও তাহলে পাগড়িসহ তোমাকে জিভানাটের কবরের পাশে পুঁতে ফেলব। এরপর নুরি নিজেই নতুন সর্দার দারোকে সালাম জানায় এবং উপস্থিত সবাইকে সালাম জানাতে বলে। সবাই বাধ্য হয়ে দারোকে সর্দার হিসেবে অ্যাকসেপ্ট করে, কিন্তু আফজাল কিছুতেই তাকে সর্দার হিসেবে মানতে পারে না, কারণ এই দারোই তো তার ছেলে সারঙ্গের মাথা কেটে ফেলেছিল। যে পাগড়ির জন্য আফজাল তার ছেলেকে হারিয়েছে, সে পাগড়ি আজ দারোর মাথায়, এটা কিছুতেই তার সহ্য হয় না। তাই সে জাগুকে সাথে নিয়ে দারোকে হত্যা করার প্ল্যান করতে শুরু করে। অন্যদিকে দারো মওলার সাথে দেখা করতে কারাগারে যায়। দারো মওলাকে বলে, তোমাকে মুক্ত করতে এসেছি। মওলা বলে, নুরিও কি মাখার মতো আত্মহত্যা করেছে নাকি? লোহার মতো শক্ত নারী কিভাবে এত নরম হয়ে গেল? দারো বলে, ভালোবাসা সবাইকে বদলে দেয়। আসলে মওলার সাহসিকতার লড়াই করার ক্ষমতা দেখে দারো মওলার প্রেমে পড়েছে। জীবনসঙ্গী হিসেবে মওলার মতোই একজন সাহসী পুরুষ সে খুঁজছিল। দারো সরাসরি মওলাকে প্রেমের প্রপোজাল দেয়। মওলা তাকে না করে দেয়। দারো মওলাকে বুঝিয়ে বলে, আমি যেমন সাহসী নারীর প্রতীক, তেমনি তুমি সব থেকে সাহসী যোদ্ধা। একবার কল্পনা করো আমাদের সন্তান পৃথিবীতে আসলে সে কেমন হবে? মওলা বলে, একদম শয়তান হবে। মওলা প্রত্যাখ্যান করার পরেও দারো মওলার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। তখন মওলা দারোকে অপমান করে দূরে সরিয়ে দেয়। এতে দারো রেগে গিয়ে তলোয়ার বের করে মওলাকে আঘাত করতে শুরু করে। মওলাকে আঘাত করে দারো কারাগার থেকে বের হতে যাবে, তখনই জাগু এবং আফজাল সেখানে আসে। আফজাল কারাগারের ভেতরেই দারোকে হত্যা করে। এরপর মওলাকে কারাগার থেকে বের করে নিয়ে যায়। নুরি যখন কারাগারের ভেতরে গিয়ে দেখে দারোর মৃতদেহ আছে আর মওলাও কারাগারে নেই, নুরি ভাবে মওলা দারোকে হত্যা করে পালিয়েছে। আদরের বোনকে অবস্থায় দেখে নুরি প্রচণ্ড ক্ষিপ্ত হয়।
সে প্রতিজ্ঞা করে বোনের হত্যার চরম প্রতিশোধ নেবে। সে মওলার গ্রামে গিয়ে নির্বিচারে গ্রামবাসীদের হত্যা করে। অন্যদিকে আফসাল মওলাকে মুক্ত করে দিয়ে বলে, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করো না, মনে করো একটা মজলুম আরেক মজলুমকে মুক্ত করেছে। তবে একটা কথা মাথায় রেখো, নুরি একটা হিংস্র পশু, কোনো কারণ ছাড়াই সে মানুষকে শিকার করতে ভালোবাসে, আর আজ সে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছে। নুরির প্রতিশোধ এতটা ভয়ানক হবে যে তুমি কল্পনাও করতে পারবে না। মওলা ভালোভাবে জানে নুরি সবার আগে গ্রামের নিরীহ মানুষদের উপরে হামলা করবে, তাই সে ছুটে যায় গ্রামে। কিন্তু মওলা পৌঁছানোর আগেই নুরি পুরো গ্রাম তছনছ করে দেয়। মওলাকে খুঁজে না পেয়ে নুরি মাখুকে তুলে নিয়ে যায়। গ্রামে পৌঁছাতেই মওলা জানতে পারে নুরি মুখুকে কুস্তি প্রতিযোগিতার ময়দানে নিয়ে গেছে। দানি মওলার কাছে আহাজারি করে বলে, তোকে না বুঝে অনেক কথা বলেছি, আজ আমি বুঝতে পারছি অমানুষদের ভয়ে ভীত হয়ে বেঁচে থাকার মধ্যে কোনো সার্থকতা নেই। বাঁচতে হলে বীরের মতো সম্মানের সাথে বাঁচতে হবে। আজ আমি বুঝতে পেরেছি প্রতিটি মায়ের গর্ভে একজন করে মওলার জন্ম হওয়া উচিত, যাতে কোনো অমানুষ গ্রামের মেয়েদের উপর টর্চার করতে না পারে, চোখ তুলে তাকাতে না পারে। মওলা বলে, তুমি শুধু দেখো মা, তোমার ছেলে কিভাবে অত্যাচারীদের ধ্বংস করে। এরপর মওলা লড়াইয়ের ময়দানে চলে যায়। সেখানে নুরি মুখোকে বেঁধে রেখেছে, সে সাথে গ্রামের লোকদেরকেও বন্দি করে রেখেছে। মওলা মুখোর বাঁধন খুলে দিলে মুখো বলে, আমার সম্মান আর গ্রামবাসীদের জীবন আজ তোমার হাতে। মওলা কোনো জবাব না দিয়ে সরাসরি চলে যায় লড়াইয়ের ময়দানে। সেখানে অপেক্ষা করছে নুরি। নুরি মওলাকে লড়াই করার আহ্বান জানায়। তখন মওলা বলে, এটা লড়াই করার ময়দান না, আজ থেকে এটা হবে নাটদের কবরস্থান। এই বলে মওলা নুরিকে মারতে থাকে। নুরিও পাল্টা জবাব দেয়। দুজনের মধ্যে লম্বা সময় ধরে লড়াই চলে। এক পর্যায়ে মওলার হাতেই মৃত্যু হয় নুরির। নুরির মৃত্যুর সাথে সাথে শেষ হয় নাটদের শাসন। প্রথমবারের মতো গ্রামবাসী স্বাধীনতার স্বাদ পায়। গ্রামের সবাই একসাথে আনন্দ উদযাপন করে। আর এখানেই আজকের এই রোমাঞ্চকর অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভির এক্সপ্লেনেশন? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।